আজ পর্যন্ত মানবজাতির ইতিহাসে যত ভয়ঙ্কর গণহত্যা হয়েছে তার মাঝে হলোকস্ট ছিল সবচেয়ে নৃশংস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ও তার নাৎসি বাহিনী মিলে ইউরোপীয় ইহুদি জাতির উপর যে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালায় তাকে হলোকস্ট বলা হয়। হলোকস্ট শব্দের অর্থ গণহারে পুড়িয়ে ফেলা। শুধু পুড়িয়েই নয়, বরং অভিনব সব অমানবিক কায়দায় প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিলেন হিটলার। এরকম একটি নৃশংস গণহত্যার আঞ্জাম দেওয়ার পরও নিজেকে মহানায়ক মনে করতেন তিনি। এমনকি হিটলারের চোখে হলোকস্ট কোনো গণহত্যাই ছিল না, বরং নাৎসিরা ইহুদি নিধন যজ্ঞের নাম দিয়েছিল দ্য ফাইনাল সলিউশন। আদ্যপান্তর আজকের পর্বে জানার চেষ্টা করব ইহুদি বিদ্বেষ কিভাবে গণহত্যায় রূপ নিল এবং কেনই বা হিটলার এমন ঘোর ইহুদি বিদ্বেষ পোষণ করতেন। ইহুদি জাতির রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস। বহুকাল আগে মিশরীয়, ব্যাবিলনীয় ও রোমানদের দ্বারা তারা নির্যাতিত হয়েছে। মধ্যযুগের ইউরোপেও লম্বা সময় ধরে ইহুদিরা জাতিগত বিদ্বেষের শিকার হয়েছে। শিল্প বিপ্লব পরবর্তী আধুনিক ইউরোপেও তাদের সামাজিক অবস্থানের কোনো উন্নতি হয়নি, বরং সেই সময়টায় ইহুদি বিরোধী মতবাদ অ্যান্টিসেমিটিজম সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়ে। এতে করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে ইহুদিরা শত্রু বনে যায়। কারণ অ্যান্টিসেমিটিজম ভাবতে শেখায় ২০০০ বছর আগে খ্রিস্টানদের যীশুখ্রিস্টকে রোমান গভর্নর পন্টিয়াস পাইলেট ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল ইহুদিদেরই সহায়তায়। হিটলার পরবর্তীতে সাধারণ ইউরোপীয়দের এমন ভাবধারণাকেই কাজে লাগান হলোকস্টের সময়। তবে আধুনিক ইউরোপে হিটলারই প্রথম জাতিগতভাবে ইহুদি নিধন শুরু করেননি, বরং তারও আগে ১৮২১ সালে তৎকালীন রাশিয়ায় ব্যাপক ইহুদি নিধন শুরু হয়েছিল। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মাত্র কয়েক মাসের মাথায় প্রায় ৪০ জন ইহুদিকে হত্যা করা হয়। এরপর ১৮৮১ সালে রুশ সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার নিহত হলে এই ঘটনাকেও ইহুদিদের চক্রান্ত ধরে নিয়ে সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় ইহুদি নিধন অভিযান শুরু হয়। রুশরা এর নাম দেয় পোগ্রোম, যার অর্থ ধ্বংস করা। ১৮৮১ থেকে ১৯২০ সাল পর্যন্ত কয়েক দফা রক্তক্ষয়ী পোগ্রোমে প্রাণ হারায় প্রায় ১ লাখের মতো ইহুদি জনগোষ্ঠী। ঠিক এ কারণেই অনেক ইহুদি প্রভাবশালী নেতা রুশ বিপ্লবে যোগ দিয়ে জার ও অভিজাত শ্রেণীর বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিল সেই সময়। কারণ ইহুদি নেতারা বুঝতে পেরেছিলেন তাদের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া ছাড়া মুক্তি মিলবে না। রুশ বিপ্লবের পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধেও ইহুদি নেতারা বেশ ভালো কূটনৈতিক তৎপরতা চালায়। এতে তারা সফল হয়েছিল। বিশেষ করে ইংল্যান্ড যখন জার্মানি তথা অক্ষশক্তির সামনে একেবারে কোণঠাসা হয়ে পড়ে, তখনই ইহুদিদের ধনাঢ্য রথচাইল্ড পরিবার তাদের পাশে দাঁড়ায়। আর্থিক সহায়তার পাশাপাশি ইহুদিদের আরেক বিখ্যাত নেতা খেইম ওয়াইজম্যান ইংল্যান্ডকে প্রায় ৩০,০০০ টন বিস্ফোরক তৈরির রাসায়নিকদের সহায়তা করেন। নতুন উদ্যমে আবারও যুদ্ধে এগিয়ে যায় ইংল্যান্ড এবং শেষ পর্যন্ত জার্মানিকে পরাজিত করতে সক্ষম হয়। ফলে ইংল্যান্ড অনেকটাই দায়বদ্ধ হয়ে পড়ে ইহুদিদের কাছে। এদিকে আবার জার্মানরা কিছুতেই এসব মেনে নিতে পারছিল না। পরাজয়ের আরও অনেক কারণ থাকলেও কেবল মিত্রশক্তিকে ইহুদিদের সহায়তার কারণটিকেই বড় করে দেখতে শুরু করে তারা। সেই সাথে জার্মান সেনাবাহিনীতে থাকা ইহুদি সৈনিকদেরও অহেতুক সন্দেহের তালিকায় আনা হয়। হিটলার নিজেও সেই সময় জার্মান সেনাবাহিনীতে ছিলেন, ফলে তিনি ভালো করেই আঁচ করতে পেরেছিলেন যে তাদের পরাজয়ের পেছনে ইউরোপের প্রভাবশালী ইহুদি নেতারা বেশ ভালোই কলকাঠি নেড়েছে। তাই চরম জাতীয়তাবাদী হিটলার মনে মনে ভেবে নেন যদি কখনো সুযোগ আসে পৃথিবী থেকে নাম নিশানা মুছে দেবেন ইহুদিদের। শুধু প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ই হিটলারের একমাত্র ইহুদি বিদ্বেষের কারণ ছিল না, বরং বাল্যকাল থেকেই তার মনে বিভিন্ন কারণে ইহুদি বিদ্বেষ ছড়িয়েছিল। ছোটবেলা থেকেই ছবি আঁকতে পছন্দ করতেন হিটলার, তাই চেয়েছিলেন আর্ট স্কুলে ভর্তি হতে। কিন্তু ইহুদি আধিক্যের কারণে আর্ট স্কুলে ভর্তি হতে না পেরেই নাকি তার মনে ইহুদিদের প্রতি ঘৃণা তৈরি হয়। তবে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অন্তত হিটলার তার নিজের লেখা বইতে এমন কিছু উল্লেখ করেননি। তবে ১৯০৭ সালে একজন ইহুদি চিকিৎসকের তত্ত্বাবধানে হিটলারের মায়ের মৃত্যু হওয়া নিয়ে তার মনে ইহুদি বিদ্বেষের জন্ম হতে পারে বলে মনে করেন অনেকেই। প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত দায়ভার একরকম জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়। পরাজিত শক্তি হিসেবে মুখ বুজে সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না জার্মানির। ফলে জার্মানিকে ভার্সাই চুক্তির মতো অপমানজনক সন্ধিও করতে হয়, যা রাজনৈতিক নেতা থেকে সাধারণ জার্মান নাগরিক কেউই মন থেকে গ্রহণ করতে পারেনি। হিটলার যখন ক্ষমতায় আসলেন, প্রথম বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে জার্মানির শৌর্য বীর্যের আর কিছুই অবশিষ্ট ছিল না। তবে হিটলার প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন জার্মানির পুরনো গৌরব ফিরিয়ে আনবেন। খুবই সূক্ষ্ম পরিকল্পনায় আগাতে শুরু করে নাৎসি পার্টি।
প্রথমেই তারা ঠিক করে জার্মানি থেকে মার্ক্সবাদী তথা কমিউনিস্টদের তাড়াতে হবে, কিন্তু কমিউনিস্টরা হিটলারের কোনো ফাঁদে পা দিতে রাজি ছিল না। নাৎসিরা এবার বিভিন্ন ষড়যন্ত্র করে কমিউনিস্টদের উপর সেসবের দায় চাপাতে শুরু করে। সাথে রুশ বিপ্লবে যেহেতু ইহুদিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তাই জার্মানি থেকে সমস্ত ইহুদিদেরও বিতাড়িত করার ব্যাপারে মনস্থির করেন। হিটলার মনে করতেন ইহুদি ও কমিউনিস্টরা মিলে গোটা পৃথিবী দখলে নেয়ার পরিকল্পনা করছে, এমনকি রুশ বিপ্লব সেই পরিকল্পনারই অংশ। তাই ইহুদি ও কমিউনিস্টদের দমন করা ছাড়া জার্মানরা কখনোই নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে না। ক্ষমতায় বসেই হিটলার আইন করে ইহুদিদের নাগরিক অধিকার কেড়ে নেন। তাদের নিষিদ্ধ করা হয় সরকারি চাকরি থেকে, বাজেয়াপ্ত করা হয় তাদের সম্পত্তি, বেসরকারি চাকরি থেকে ছাঁটাই করা ও নতুন করে ইহুদি নিয়োগ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। 1935 সালে আরও কঠোর নীতি অবলম্বন করা হয় ইহুদি বিদ্বেষমূলক নুরেমবার্গ আইন পাশ করার মাধ্যমে। এই আইনের ফলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ করা হয় ইহুদি জনগোষ্ঠীকে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ইহুদিদের ভর্তি করার ব্যাপারে ছিল কঠোর নিষেধাজ্ঞা। ধীরে ধীরে এই বিদ্বেষ সহিংসতার পথে এগোতে থাকে। 1939 সাল নাগাদ এসে সন্ধ্যার পর ইহুদিদের বাইরে চলাফেরাও সীমিত করে দেওয়া হয়। হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপোর নজরদারি বাড়ানো হয় ইহুদিদের উপর। কদিনের মাঝেই ছোটখাটো ঝামেলার জের ধরে হত্যা করা হয় বেশ কয়েকজন ইহুদিকে। একটু একটু করে এভাবেই বিদ্বেষ সহিংসতায় বদলে যায়। সহিংসতা চরম আকার ধারণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুদিন আগেই 1938 সালে। নাৎসি সরকার নভেম্বর প্রোগ্রাম নামে দেশব্যাপী সহিংসতা উস্কে দেয়। অন্তত 30,000 ইহুদিকে গ্রেপ্তার করা হয়, হত্যা করা হয় প্রায় 100 জনকে। শুধু হত্যাই নয়, কেড়ে নেওয়া হয় ইহুদিদের ধন সম্পদ, দখল করা হয় তাদের ব্যবসা প্রতিষ্ঠান, ভেঙে ফেলা হয় ঘরবাড়ি, পুড়িয়ে দেওয়া হয় ধর্মীয় উপাসনালয়। 48 ঘন্টার মধ্যে প্রায় 1000 সিনাগগে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই দাঙ্গার ধ্বংসাবশেষ পরিষ্কার করানো হয় জার্মান ইহুদিদের দিয়ে। আবার দাঙ্গার জন্য ইহুদিদের 1 বিলিয়ন রাইক্সমার্ক ক্ষতিপূরণও দিতে হয়েছিল। 1939 সালের শেষের দিকে হিটলার সিদ্ধান্ত নেন পোল্যান্ডের কিছু অংশ দখলে নিয়ে নেবেন। যেই কথা সেই কাজ, শুরু হয় যুদ্ধের প্রস্তুতি। আর ইতোমধ্যে জার্মানির প্রায় সকল ইহুদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক বনে গেছেন, তাই যুদ্ধে তাদের ইচ্ছে মতো খাটাতেও কোনো সমস্যা ছিল না। কয়েক লাখ ইহুদিকে সেই সময় একটি জায়গায় একত্রিত করা হয়। তাদের নামে মাত্র খাবার দেওয়া হতো, যতটুকু খাবার পেলে কেবল বেঁচে থাকা সম্ভব। পরিকল্পনার মাত্র অল্প দিনের মাঝেই পোল্যান্ডের একাংশ দখল করে নেন হিটলার। সেই সাথে পোলিশ ইহুদিদের জমি জমা নিয়ে নেয় জার্মানরা। তাদের ধরে এনে আটক করা হয় বন্দি শিবিরগুলোতে। খাবারের অভাবে মারা যায় কয়েক লাখ ইহুদি। এ সময় জার্মান ওষুধ কোম্পানিগুলো বন্দীদের উপর বিভিন্ন ওষুধের পরীক্ষা চালানোর মতো অমানবিক কাজও শুরু করে। এরপর জার্মানি রাশিয়ায় অনুপ্রবেশ করে সেখানে অল্প কয়েক মাসের ব্যবধানে প্রায় 10 থেকে 12 লাখ ইহুদি হত্যা করে। এর মধ্য দিয়ে দ্য ফাইনাল সলিউশন অর্থাৎ হলোকাস্ট শুরু হয় বড় পরিসরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোদমে শুরু হলে ইহুদিদের উপর নির্যাতন আরও বেড়ে যায়। নাৎসি বাহিনী প্রায় 40,000 বন্দী শিবিরে আটক করে রাখে লাখ লাখ নিরপরাধ ইহুদি জাতি মানুষকে। এসব বন্দী শিবিরকে দুভাগে ভাগ করা হয়, এক্সটারমিনেশন ক্যাম্প ও কনসেন্ট্রেশন ক্যাম্প। প্রথম দিকে বন্দীদের কনসেন্ট্রেশন ক্যাম্পে এনে নির্যাতন করা হতো। এক্সপেরিমেন্ট করে খাবার না দিয়ে অমানবিক সব কাজ করানো হতো। এতে মারাও যেত অনেকে। তবে কনসেন্ট্রেশন ক্যাম্পে অমানবিক নির্যাতনের পরেও ইহুদিদের দ্রুত মেরে ফেলা যাচ্ছিল না, তাই তারা আরও এক ধরনের প্রক্রিয়া চালু করে, এক্সটারমিনেশন ক্যাম্প। একটি গ্যাস চেম্বারে ঢুকিয়ে কার্বন মনোক্সাইড ও জাইক্লিন বি এর মতো বিষাক্ত গ্যাস দিয়ে অল্প সময়ের মাঝেই হত্যা করা হয় কয়েক লাখ ইহুদিকে। এতেও যেন রক্তের পিপাসা মিটছিল না হিটলারের, তাই এত অত্যাচারের পর ফের উস্কে দেওয়া হলো অ্যান্টিসেমিটিজম মতবাদ। মনে আছে নিশ্চয়ই অ্যান্টিসেমিটিজমের কারণে কিভাবে জার্মান তথা ইউরোপীয় খ্রিস্টানরা ইহুদিদের ঘৃণার চোখে দেখত। যেহেতু হিটলার যে কাউকে ইহুদি হত্যার একরকম বৈধতা দিয়েছিলেন, তাই সাধারণ জনগণ দ্রুতই দাঙ্গায় জড়িয়ে পড়তে শুরু করে। সেই সময় ইউরোপে প্রায় 1,10 লাখ ইহুদির বসবাস ছিল, যার মাঝে হলোকাস্টের শেষ পর্যায়ে এসে প্রায় 60 লাখ ইহুদি নাৎসি বাহিনী ও তার মিত্রদের হাতে প্রাণ হারায়। ফলে ইহুদি নেতারা বুঝতে পারেন হিটলার বিদায় নিলেও ইউরোপীয়দের ইহুদি বিদ্বেষ চিরতরে শেষ হয়ে যাবে না, তাই পাকাপাকিভাবে ইউরোপে অন্তত আর থেকে যাওয়ার উপায় নেই। ব্যাপক পরিসরে গণহত্যা ও নিপীড়ন ইউরোপ থেকে চিরতরে ইহুদিদের বিতাড়িত করার পথ প্রশস্ত করে দেয়। অবশ্যই এর আগে থেকেই, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই ব্রিটেনের অনুমতি সাপেক্ষে ইউরোপের ইহুদিরা ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে অভিগমন শুরু করেছিল। তবে তখনও বহু ইহুদি ইউরোপে অবস্থান করছিল।
কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্টের এই পৈশাচিক ধ্বংসযজ্ঞের পর ইউরোপে ইহুদিদের অবস্থান করা সম্ভব ছিল না, যার ফলে ফিলিস্তিনে তাদের জন্য পৃথক একটি রাষ্ট্র গঠন বলতে গেলে অবধারিত হয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে মানবিক দিক বিবেচনায় গোটা বিশ্বই শঙ্কিত হয়ে পড়ে। আন্তর্জাতিক চাপ বাড়ায় ব্রিটেনও তাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মধ্যপ্রাচ্যে পৃথক ইহুদি রাষ্ট্র গঠনে মনোযোগী হয়। এরই ধারাবাহিকতায় 1948 সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য ইসরায়েল নামে একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করা হয়। কিন্তু এ রাষ্ট্র প্রতিষ্ঠার ঘটনা মধ্যপ্রাচ্যে করুণ পরিণতি ডেকে আনে, কারণ ইহুদি রাষ্ট্রই প্রতিষ্ঠিত হয়েছিল সাধারণ ফিলিস্তিনিদের ভূমি জোর করে কেড়ে নিয়ে। ইসরায়েল পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশের পর থেকেই শুরু হয়ে যায় আরব ইসরায়েল যুদ্ধ, কারণ আরবরা এই নতুন রাষ্ট্র গঠনকে তাদের ভূমি দখল ষড়যন্ত্র হিসেবে দেখে। তাছাড়া সম্পূর্ণ আরব অধিভুক্ত অঞ্চলে একটি ইহুদি রাষ্ট্রের অভ্যুত্থানকে তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি, ফলে দফায় দফায় যুদ্ধ হয়। তাই আজও ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের অবসান ঘটেনি। জাতিগত দ্বন্দ্ব আর সাম্প্রদায়িক চেতনা বিনষ্ট করে দিয়েছে মধ্যপ্রাচ্যের সম্প্রীতি। একবিংশ শতাব্দীতে এসেও বহুবার সংঘাত হয়েছে দুটি অঞ্চলের মধ্যে। সাম্প্রতিককালের ভয়াবহতা তারই ইঙ্গিত। হলোকাস্ট ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। এর পেছনের কারণ যাই হোক না কেন, ঘটনাটি ইসরায়েল প্রতিষ্ঠার সমসাময়িক হওয়ায় আজকের ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সাথে এর একটি পরোক্ষ যোগাযোগ থাকা অসম্ভব নয়। হলোকাস্ট সক্রিয়ভাবে ফিলিস্তিন ইসরায়েল বিদ্বেষের সূচনায় ভূমিকা রাখে কিনা এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়, কারণ হলোকাস্ট বিচ্ছিন্নভাবে সংঘটিত হলেও এটি ইহুদিদের ইউরোপ ত্যাগ এবং ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণের একটি বিশেষ অনুঘটক ছিল। হলোকাস্টের আগে ইহুদিরা ফিলিস্তিনে আসতে শুরু করলেও হলোকাস্টের পর তাদের ইউরোপে টিকে থাকা একেবারে অসম্ভব হয়ে পড়ে। তাই ঘটনা দুটি একটি আরেকটির পরিপূরক হতেই পারে।